অতঃপর সাথী আর ঈশা খেয়ে একসাথে বের হলো ভার্সিটির উদ্দেশ্যে। নিউ ইয়র্ক এসে সাথী প্রথমে হোস্টেলে উঠেছিল। পরবর্তীতে ক্লাস করতে করতে ঈশার সাথে তার পরিচয় হয়। ঈশাও একজন বাংলাদেশি ও সাথীর মতো পড়াশোনা করার জন্য এখানে এসেছে। ধীরে ধীরে দুজনের মাঝে ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়। বছর দুই আগে দুজন মিলে এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে। সাথী আর ঈশা ভার্সিটিতে এসে সোজা নিজেদের ক্লাসে চলে যায়। ক্লাস শেষে সাথী যায় লাইব্রেরি থেকে কিছু বই সংগ্রহ করতে। বই নিয়ে দুজন বাসায় চলে আসে। বিকেলে সাথী আর ঈশা দুজন বের হয় সাথীর বাবার রেস্টুরেন্ট এর জন্য। রেস্টুরেন্টটা ওদের বাসার কাছে হওয়ায় দুজনে গল্প করতে হেঁটে চলে আসে। সাথী প্রথমে তার বাবার সাথে দেখা করতে চায়। বাবা, ও বাবা, কোথায় তুমি? হাফিজুর সাহেব নিচের জন্য বরাদ্দ রুমে কিছু কাজ করছিলেন। মেয়েটাকে বেরিয়ে এলেন। এই যে আমি এখানে। বলো মামুনি, খুঁজছিলে কেন? সাথী ওর বাবাকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে খুব মিস করছিলাম। আমাদের তো গতকালই দেখা হলো। তাই বলে কি আমি আমার বাবাকে মিস করব না? আমি তা বলিনি মামুনি। বুঝলাম। অতঃপর সাথী হেসে বলল, আমি তো মজা করছিলাম। মেয়ের কথা শুনে হাফিজুর সাহেবও হেসে দিলেন। বাবা মেয়ের কাণ্ড দেখে দূরে বসা ঈশাও হেসে দিল। বাবা, শিফাত কোথায়? ও কাজ করছে। তুমি ওকে 3 কাপ কফি নিয়ে আসতে বলো। ঠিক আছে মামুনি। সাথী আর ঈশা বসে গল্প করছে। এমন সময় ওদের সামনে একটা ট্রে রেখে ঈশার মাথায় চাপড় দিয়ে বলল, কিরে শাকচুন্নিরা, এখানে কি করছিস? ঈশা বলল, তোর ঘাড় মটকাতে এসেছি। সে তো আমি আগে থেকেই জানি, নতুন কিছু বল। সাথীর দিকে তাকিয়ে বলল, ভাবনার রানী কাকে নিয়ে তো ভাবছিস? আমাকে নিয়ে? তোমার মতো উল্লুককে নিয়ে ভাবতে আমার বইয়েই গেছে। তা ভাববি কেন? ভাববি তো তাকে নিয়ে যে তোকে পাত্তাও দেয় না। চোখের সামনে একটা সুন্দর ছেলে ঘুরে বেড়াচ্ছে, কোথায় লাইন মারবি তা না করে অন্য কাউকে নিয়ে ভাবিস। সাথী সিফাতের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, একদম উল্টাপাল্টা কথা বলবি না। তুই সুন্দর, সেটাও আমাকে মানতে হবে। অবশ্যই মানতে হবে। তোরা জানিস কত মেঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকে আমাকে দেখার জন্য। পাশ থেকে ঈশা বলল, নিশ্চয়ই মেয়েগুলোর চোখে ধুলো পড়েছে, না হলে তোর পেছনে ঘোরে। এভাবেই তিন বন্ধুর মাঝে দুষ্টু মিষ্টি ঝগড়া হতে লাগলো। সাথী প্রায় সময় বিকেলের দিকে এখানে আসে। এখন থেকেই সিফাতের সাথে পরিচয়। সিফাতও এখানে পড়াশোনা করতে এসেছে। পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালাতে এখানে পার্ট টাইম জব করে। এতে নিজের খরচও চলে যায় আর সাথে পরিবারকেও সাহায্য করতে পারে। সাথীর বাবা সিফাতকে অনেক স্নেহ করেন। ছেলেটা যেমন ভদ্র তেমন পরিশ্রমী। সাথীর বাবার মাধ্যমেই সিফাতের সাথে সাথীর পরিচয়। আস্তে আস্তে সাথী আর সিফাতও ভালো বন্ধু হয়ে যায়। ঈশার সাথে দেখা হওয়ার পর সাথী ঈশা আর সিফাতকে পরিচয় করায়। সেই থেকে ওদের তিনজনের বন্ধুত্ব। প্রায় সময় ওদের এখানে আড্ডা বসে। সাথী কথা বলছে এমন সময় ওর ফোনে কল এলো। সাথী ফোন রিসিভ করে সালাম দিল। অপর পাশ থেকে উচ্ছ্বসিত কণ্ঠে ভেসে এলো, আপু, অদ্রিজা আপুর বিয়ে ঠিক হয়েছে। ভালো। ইকরার কাছ থেকে ফোন থেকে অদ্রিজা বলল, সাথী, তুই আসবি না আমার বিয়েতে? সাথী আমতা আমতা করে বলল, আসলে আপু, কিছুদিন পর আমার সেমিস্টার এক্সাম তো, তাই আসতে পারবো না। সেসব বললে হবে না, তোকে আসতেই হবে। সাথী কথা ঘুরাতে বলল, তোমার হবু বর কেমন দেখতে? কি নাম তার? আদ্রিজা লাজুক কণ্ঠে বলল, দেখতে মাশাল্লাহ। তুই তাকে চিনিস? আমি কিভাবে চিনবো তোমার হবু বরকে? ছবি থাকলে দাও তো দেখি। আদ্রিজা দুষ্টু হেসে বলল, ছবি তো দেওয়া যাবে না, তাকে দেখতে হলে তোকে দেশে এসে স্বচক্ষে দেখতে হবে। ঠিক আছে। সাথী আরো কিছুক্ষণ কথা বলে ফোন রাখলো। ফোনটা রাখার সাথে সাথে ঈশা আর সিফাত মিলে প্রশ্নের ঝুলি খুলে ফেলল। কার বিয়ে?
কবে বিয়ে? পাত্রের নাম কি? সাথী যাবে নাকি? ইত্যাদি। সাথী দুজনকে ধমক দিয়ে চুপ করিয়ে দিল। দুজনে শান্ত হতে সাথী বলল, আমার কাজিন অদ্রিজার বিয়ে, সামনের মাসে বিয়ে। পাত্রকে সেটা আমাকেও বলেনি। বলেছে আমি নাকি তাকে চিনি, আমি বিয়েতে যাব না। দুজনে একই সাথে প্রশ্ন করলো। কেন যাবি না? আমার বাংলাদেশে যাওয়ার ইচ্ছা নাই। আমার সামনে সেমিস্টার এক্সাম আছে, তাই যাব না। এক্সাম তো 3 মাস পর, তুই চাইলে যেতে পারিস। সাথী কিছু না বলে উঠে দাঁড়ালো। কাউকে কোনো কথা বলতে না দিয়ে রেস্টুরেন্টে থেকে বেরিয়ে বাসার পথে হাঁটতে লাগলো। ঈশার সিফাত দুজনেই যেন ভ্যাবাচাকা খেয়ে গেল। দুজন দুজনের দিকে তাকালো। কি এমন বলল যে উঠো চলে গেল? ঈশাও সিফাতকে বলে সাথীর পেছন পেছন গেল। বাংলাদেশের কথা মনে হতে সাথীর বুকের হাঁসফাঁস করে। এক নিষ্ঠুর মানবের অবহেলায় কিছু তিক্ত স্মৃতি মস্তিষ্কে এসে হানা দেয়। কি নিদারুণ যন্ত্রণা ছিল দিনগুলো। সাথে গুমড়ে মরেছে। মানুষটার নিষ্ঠুরতা স্মৃতি মস্তিষ্কে হানা দিতে সাথীর চোখে বেহায়া অশ্রু বেরিয়ে আসে। পেছন থেকে ঈশা আসে, কাঁধে হাত রাখতেই সাথী ঈশার অগোচরে চোখের পানি মুছে নিল। তবুও তা ঈশার দৃষ্টির অগোচর হলো না। কি হয়েছে ইয়ার, হঠাৎ এভাবে চলে এলি এখন? আবার তোর চোখে পানি, কি হয়েছে? সাথী নিজেকে স্বাভাবিক করার মিথ্যা চেষ্টা করে বলল, কিছু হয়নি, এমনি দেরি হয়ে যাচ্ছিল তাই চলে এলাম। বাসায় যেতে হবে, অনেক পড়া জমে আছে। তুই আমার কাছ থেকে কথা লুকাচ্ছিস? তার কথা মনে পড়ছে, তাই না? সাথী আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ঈশা বুঝে গেল সাথীর কান্নার কারণ, তাই আর জোর করল না। অবশেষে সবার চোরাচুরিতে সাথী রাজি হলো যাওয়ার জন্য। অনেক ভেবে দেখলো একটা মানুষের জন্য সবাইকে কষ্ট দেওয়া অনুচিত। সবচেয়ে বড় কথা, অদ্রিজার এত খুশি দিনে সে সাথীর জন্য মন খারাপ করুক, সাথী সেটা চায় না। ঈশা আর সিফাতকেও ইনভাইট করেছে, তাই সাথীর সাথে ঈশা ও সিফাতও যাবে। সাথীর বাবা 2 দিন পরে যাবে। একসাথে সবাই টিকিট পায়নি, তাই প্লেনে উঠে ঈশা আর সিফাত গল্প করলেও সাথী চুপচাপ। কানে হেডফোনে গুছে চোখ বুঝে রইল। স্মৃতিকে ধরা দিল কিছু স্মৃতি। সাথী তখন সদ্য কলেজে ওঠা ছাত্রী। কিছু সংখ্যক মেয়েকে দেখা যায় কলেজে উঠে সম্পর্কে যেতে, কিন্তু সাথী বরাবর তার ব্যতিক্রম। সে তো তার শখের পুরুষকে নিয়ে কল্পনায় ব্যস্ত। দিন দিন কেমন উন্মাদ হয়ে যাচ্ছিল উদয়েরকে ছাড়া, আর ভাবনার অন্য কিছু আসতোই না। গধূলি বিকেলে উদয় সাথীকে পড়াচ্ছে। পড়ানোর ফাঁকে কি মনে করে সাথী উদয়কে প্রশ্ন করলো, স্যার আপনি কি কাউকে ভালোবাসেন? সাথী ভাবলো উদয় হয়তো হ্যাঁ বলবে, কিন্তু ওকে ভুল প্রমাণ করে দিয়ে উদয়ের উত্তর ছিল না। উদয় সাথীকে পাল্টা প্রশ্ন করলো। তুমি কাউকে ভালোবাসো? সাথী মুচকি হেসে জবাব দিল, হ্যাঁ। তার নাম কি শুনি? সাথী মনে মনে বলল, এরে নাম বলে তো এখনই জেনে যাবে আর ঠাস করে সাথীর গালে থাপ্পড় বসিয়ে দেবে। তাই কিছুক্ষণ চুপ থেকে বলল, তার নাম না জানাই ভালো। কিন্তু আমি জানি সেই মানুষটা কে। সাথী কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে? আমি বলতে পারবো না। সাথী মনে মনে খুশি হলো। তার মানে উদয় জানে না, শুধু শুধু ওর সামনে ভাব ধরছে। সাথী ভেঙচি কেটে বলল, জানলে তো বলবেন। থাক, বাদ দাও। তা সেই মানুষটা কি জানে যে তুমি তাকে ভালোবাসো? কখনো বলেছো তাকে? না। তুমি তাকে কেন বলনি? বললে অনেক সমস্যা হবে, হতে পারে সে আমার থেকে দূরে চলে যাবে, তাই তাকে না জানানোটাই ভালো। তা সেই মানুষটা কে? আপনি চিনবেন না। উদয় ঠোঁটের কোণে রহস্যময় হাসি ঝুলিয়ে বলল, তাকে আমার থেকে বেশি আর কেউই চিনবে না। সাথে কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল, কিন্তু সেটা উদয়কে বুঝতে দিল না। উল্টো নিজেকে স্বাভাবিক রেখে বলল, এতই যখন চেনেন তাহলে তাকে আমার সামনে নিয়ে আসেন। এখন না, সঠিক সময় হলে সে নিজে এসেই তোমার সামনে দাঁড়াবে। সঠিক সময় কবে হবে? 4-5 বছর যাক, তারপর যদি তার সাথে তোমার দেখা হয় তখন সে নিজে তোমাকে বলবে তার মনের কথা।
সাথে কিছুটা উদাস ভঙ্গিতে জিজ্ঞাসা করলো। আর যদি দেখা না হয় তাহলে? উদয় দীর্ঘশ্বাস ফেলে বলল। দেখা না হলে ভাববে সে তোমার ভাগ্যে নাই। দীর্ঘ সময় প্লেনে কাটিয়ে অবশেষে বাংলাদেশের মাটিতে পা রাখল সাথী। ঈশা সিফাত সাথী প্রথমে বুক ভরে শ্বাস নিল। কতগুলো দিন হয়ে গেছে দেশের আবহাওয়া থেকে সে দূরে, প্রিয়জনদের থেকে যোজন যোজন দূরত্ব। শুধুমাত্র একটি মানুষের অবহেলা তাকে নিজের প্রিয় দেশ ছাড়তে বাধ্য করেছিল। চোখের সামনে প্রিয় মানুষটার অবহেলা সে যে দিনের পর দিন সহ্য করা যাচ্ছিল না, দম বন্ধকর অনুভূতি সৃষ্টি করেছিল। তাই তো এত এত ভালোবাসার মানুষদের ফেলে বিদেশে চলে গিয়েছিল সে। মন থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। সাথীরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখলো ওদের জন্য সাথীর কাজিনরা গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। সাথী সবার সাথে কুশল বিনিময় করলো। কতগুলো দিন পর কাজিনদের সাথে দেখা, অতঃপর সবার সাথে ঈশা আর সিফাতকে পরিচয় করিয়ে দিল। সবাই মিলে গাড়িতে উঠে বসলো। এয়ারপোর্টের বাহিরে এক কোণে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল এক যুবক। অপেক্ষার প্রহর গুনছিল প্রেয়সীকে দেখার। অবশেষে এক পশলা বৃষ্টির রূপে চোখের সামনে ধরা দিল প্রেয়সীর সুস্নিগ্ধ মুখশ্রী। এতদিনের অতৃপ্ত হৃদয়ে যেন তৃপ্তি খুঁজে পেল। কিছুক্ষণের ব্যবধানে প্রেয়সীর সাথে অপরিচিত এক পুরুষকে দেখে কপালে ভাঁজ পড়ে গেল। হবে হয়তো কেউ, তাই পাত্তা না দিয়ে প্রেয়সীকে দেখায় মগ্ন হলো। অপলক চেয়ে রইল ওই মায়াভরা মুখশ্রীতে। এ দেখা যে এই জনমে শেষ হওয়ার নয়। প্রেয়সীকে দেখার হাহাকার যে জনমে জনমের। কতক্ষণ এভাবে চেয়েছিল সেটা সে নিজেও জানে না। পাশ থেকে কারো ধাক্কায় ধ্যান ভাঙলো। সে চলে গেছে অনেক আগে, এখন চল, দেরি হয়ে যাচ্ছে। চলো। দীর্ঘ 4 ঘন্টা জার্নি করে সাথী নিজের প্রিয় শহরে আসে পৌঁছালো। প্রিয় শহরে ঘ্রাণ সাথীকে মাতোয়ারা করে তুলছে। এই শহরের তো তার বেড়ে ওঠা, শৈশব কৈশোর সবই তো তার এই শহরকে ঘিরে। স্মৃতির পাতায় সব কিছু ধরা দিচ্ছে। সাথীদের বাড়ির সামনে গাড়ি থামলো। সাথী বাড়ির মধ্যে ঢুকতেই ওর মা এসে ওকে পরম মমতায় জড়িয়ে নিল। কতদিন মেয়েকে দেখেন না। জড়িয়ে ধরা অবস্থায় কান্না করে দিলেন শায়লা বেগম। সাথীর চোখ থেকেও নির্গত হলো আনন্দ অশ্রু। মাকে সান্ত্বনা করে এগিয়ে গেল আদরের ছোট বোনের দিকে। কতই না খুনসুটিময় দিনগুলো কাটিয়েছে দু বোন মিলে। দুজন দুজনকে জড়িয়ে ধরেছিল। এমন সময় ন্যাকা কণ্ঠে কেউ বলে উঠল, আমাকে বোধহয় কারোর চোখে পড়ছে না, সবাই ভুলেই গেছে আমাকে, কারোর সাথে কথা বলবো না। বলে মুখ ছামটা মারল। সাথী হেসে তার প্রাণপ্রিয় বান্ধবীকে জড়িয়ে ধরল। তোর মতো শাকচুন্নিকে তো কারোর চোখে পড়বেই না, ভালো হলে বা একটা কথা ছিল। অতঃপর ফিসফিস কণ্ঠে বলল, কিন্তু পিয়াস ভাইয়ার চোখে সে কিভাবে পড়লো তা আল্লাহ মালুম। রিমা সাথীর পিঠে থাপ্পড় দিয়ে বলল, তুই এ জীবনে আর ভালো হলি না। সাথী পেট টলতে টলতে বলল, তোর হাতে মায়ের খাওয়ার জন্য কি বাংলাদেশে এসেছিস শাকচুন্নি কোথাকার? দেখিস আবার চলে যাব, এবার গেলে আর আসবো না। এবার তোকে এমনভাবে রেখে দিব, দেখবি চলে গিয়েও তোকে ফিরে আসতে হবে। মানে? কিছু না। শায়লা বেগম তারা দেখিয়ে বলল, গল্পে পড়ে করিস, এত জার্নি করে এসেছিস, আগে ফ্রেশ হয়ে খেয়ে রেস্ট নে, তারপর সবাই মিলে গল্প করিস। ইকরার উদ্দেশ্যে বলল, ঈশার সাথীর সাথে থাক। ইকরা, তুই সিফাতকে ওর জন্য বরাদ্দ করা রুমে দিয়ে আয়। সাথী নিউ ইয়র্ক থাকাকালীন সাথী যখন ফোনে কথা বলতো তখন মাঝে মাঝে ঈশা আর সিফাতের সাথে কথা বলতো শায়লা বেগম। তাই আলাদা করে পরিচয় করিয়ে দিতে হয়নি। সাথী নিচে রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। রুমটা 3 বছর পূর্বে যেভাবে রেখে গিয়েছিল সেভাবে আছে। কোনো জিনিসে নড়চড় হয়নি। ঘরটা তার খুব শখের, তার নিজের পছন্দের সাজানো হয়েছিল ঘরটা। ধপ করে বিছানায় বসে পড়ল। খাটের বরাবর সামনে টেবিল রাখা,
টেবিলের দিকে চোখ যেতে সাথীর এতক্ষণের ফুরফুরে মনটা নিমেষেই খারাপ হয়ে গেল। এই টেবিলের সাথে জড়িয়ে আছে কত খুনসুটি মুহূর্ত। সাথী ভাবনাদের বিদায় দিয়ে এক সেট কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল, একেবারে গোসল দিয়ে বেরোলো। অতঃপর ওরা তিনজন মিলে খেতে বসলো। শায়লা বেগম মেয়ে আসবে বলে ওর পছন্দের অনেক কিছুই রান্না করেছেন। সাথী অনেকদিন পর তৃপ্তি নিয়ে মায়ের হাতে রান্না খাচ্ছে। খাওয়া শেষে সাথী, ঈশা আর সিফাত চলে গেল যার যার রুমে। তিনজনের এখন রেস্টের দরকার। সেদিনটা পুরোটা ওরা ঘুমিয়ে আর আড্ডা দিয়ে কাটিয়ে দিল। সাথী খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ল। উঠে ঈশাকে জাগিয়ে দুজন মিলে বাগানে বসে কিছুক্ষণ আড্ডা দিল। সিফাত ঘুমোচ্ছে বলে ডাকলো না। ব্রেকফাস্টের জন্য ডাক পড়লে সাথী যে সিফাতকে উঠিয়ে ফ্রেশ হয়ে খেতে আসতে বলল। খাওয়া শেষে আড্ডার মাঝে সিফাত আর ঈশা বলল ওর এলাকাটা ঘুরে দেখতে চায়। সিফাত ঢাকার ছেলে আর ঈশা চট্টগ্রামের মেয়ে। খুলনা শহরের ওদের কখনো আসা হয়নি। সাথে ঈশা, সিফাত, রিমা আর ইকরা মিলে বের হলো এলাকাটা ঘুরতে। সবাই মিলে গল্প করছে আর হাঁটছে। রিমা, ইকরা আর ঈশা গল্প করছে। সাথী আর সিফাত কোনো কথা না বলে পাশাপাশি হাঁটছে। হাঁটতে হাঁটতে ওরা সাথীদের স্কুলের রাস্তায় চলে আসে। এই পথগুলোতে কতই না স্মৃতি আছে। রিমার সাথে হাত ধরে স্কুলে যাওয়া, মারামারি করা, কত মধুর স্মৃতি। সাথীর ভাবনার মাঝে রিমা ডেকে বলল, সাথী চল স্কুলের ভিতরে যাই, অনেক দিন যাওয়া হয় না। তুই চলে যাওয়ার পর আমিও আর এখন কখনো স্কুলে যাইনি। সাথী অমত পোষণ করলো। ও যেতে চায় না। ওর মনে ভয় হচ্ছে ভেতরে যদি সেই মানুষটা থাকে তখন ও কিভাবে দাঁড়াবে মানুষটার সামনে, যে একসময় পাহাড় সম কষ্ট দিয়েছিল তার সামনে সাথী আর কখনো পড়তে চায় না। সে দূর থেকে মানুষটাকে ভালোবেসে যাবে, কিন্তু কাছে গিয়ে আর কখনো ধরা দিবে না। সবার জেদের কাছে সাথীকে হার মানতে হলো। ঈশা আর সিফাত খুব আগ্রহ নিয়ে ভেতরে যেতে চাচ্ছে। সাথী চাইল না ওদের মনে আঘাত করতে, তাই নিজেকে স্বাভাবিক রেখে সবাই মিলে স্কুলের ভেতরে প্রবেশ করলো। বাহিরে স্বাভাবিক দেখালেও সাথী কি আদৌ স্বাভাবিক হতে পেরেছে? প্রথমে দারোয়ান আঙ্কেলের সাথে কথা বলে ভেতরে ঢুকলো। আগেকার মতোই সাথী আর সিফাত পাশাপাশি হাঁটছিল আর স্কুলটা ঘুরে ঘুরে দেখছিল। সিফাত সাথীকে এটা ওটা জিজ্ঞাসা করছে আর সাথী হেসে হেসে ওর কথার জবাব দিচ্ছে। দ্বিতীয় তলার বারান্দা থেকে তির্যক চোখে ওদের দিকে তাকিয়ে আছে এক পুরুষ। চোখ তার রক্তিম বর্ণ ধারণ করেছে। রাগ সামলাতে না পেরে হাত মুঠিবদ্ধ করে নিল। আরো কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। সাথীরা প্রতিটা রুমের সামনে যেয়ে চেনা পরিচিত শিক্ষকদের সাথে কথা বলল। স্কুলের অনেক কিছুই পরিবর্তন হয়েছে, সাথে হয়েছে কিছু শিক্ষকের বদল। কিছু পুরনো শিক্ষক এখনো রয়ে গেছে। সাথী মনে মনে কিছু একটা ভাবলো। অতঃপর সাথীর স্বস্তির নিঃশ্বাস ফেলল। দোতলার শেষ রুমটার সামনে আসতেই সাথীর চক্ষু চড়ক গাছ। মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, নিষ্ঠুর মানব,